আসসালামু আলাইকুম। বুকে টাইনা নিয়া পিঠে ছুরি কেমনে মারতে হয় সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত খুব সম্প্রতি দেখা যাচ্ছে। যাই হোক, এই বিষয় নিয়ে খুব বেশি মুখ খুলছে না কেউ। কারণ ধরা খাওয়ার পরে আর কি বলবে, মানে একটা লজ্জা শরম আছে না, ধরা খেয়ে গেছি ভাই, এখন কি কি হয় না যে এমন একটা কাজ করে ধরা খাইছে যে বড় গলা করে বলার কিছু নাই। তো তারপরেও এই নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম একটা জায়গায় একটা সান্ত্বনা পুরস্কার আর কি, সান্ত্বনা, নিজেদেরকে নিজেরা সান্ত্বনা দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের সভাপতির আত্মপ্রকাশ এবং সাধারণ সেক্রেটারির আত্মপ্রকাশ আরো একদিন পরে। সাদিক কায়েম এবং এস এম ফরহাদ। তো সাদিক কায়েম, তারাও তো ধরেন, সাদিক কায়েমকে তো গত ছাত্র আন্দোলনের সময় যত মিছিল, মিটিং, আন্দোলন সবকিছুতে কিন্তু সাদিক কায়েমকে সামনের অবস্থানে দেখা গেছে। যদিও সমন্বয়কদের নামের তালিকায় তার নাম নাই। এখন সমন্বয়কদের নামের তালিকায় তার নাম নাই, এটা ইচ্ছাকৃতভাবে। আবার এই সাদিক কায়েমকে উপদেষ্টা মন্ডলীরা যখন শপথ গ্রহণ করে, সেই শপথ গ্রহণের অনুষ্ঠান এবং তার তৎপূর্ববর্তী মিটিংও দেখা গেছে। তাহলে সাদিক কায়েম ছাত্রদের সমন্বয়ক না, কিন্তু মিটিং এ আছে, শপথ গ্রহণকালেও আছে, নেতৃত্ব এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানের সময়ও আছে। সব জায়গাতেই সাদিক কায়েম আছে। শোনা যায় আওয়ামী লীগেও সে ছিল সক্রিয়, আওয়ামী লীগেরও একটা পদ তার ছিল। এখন হঠাৎ করে এই ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতির পরিচয় আসলো কিভাবে? মাঝে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য 10 সংগঠনের নেতাদের সঙ্গে বসছে, সেখানে সাদিক কায়েম আইসা হাজির, এবং তার পরিচয় সে বলছে সে ছাত্র শিবিরের সভাপতি। তো সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি এতদিন কেন বলে নাই? আর সে যে শিবির করে সেটা আন্দোলনের সময় কেন প্রকাশ করে নাই? সাদিক কায়েম এবং এই যে এস এম ফরহাদ, এরা দুজন কিন্তু চট্টগ্রামের একই মাদ্রাসার ছাত্র। ওখান থেকে আলিম পাশ করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, একজন সমাজ কল্যাণ, একজন রাষ্ট্রবিজ্ঞান। তো তারা যে ওইখানে এই ছাত্র শিবিরের সঙ্গে আগে থেকেই জড়িত, যেহেতু মাদ্রাসার ছাত্র, সেই বিষয়ে আর অনুসন্ধান করবার প্রয়োজন নাই, অনুসন্ধান করলে ওইটাই বের হবে। এখন শেখ হাসিনা তার সরকার, ফ্যাসিবাদ সরকার, যে বারবার গলা ফাটাইয়া বলতেছে যে এই আন্দোলনকে মদদ দিচ্ছে বা উস্কাই দিচ্ছে বা সংগঠিত করছে ছাত্র শিবির বা জামাত। দেখেন, তারা এত নিশ্চিত করে কিভাবে বলছিল জামাত এটা করছে বা ছাত্র শিবির করছে? তাদের কাছে রয়ের ইনফরমেশন ছিল। তো রয়ের ইনফরমেশন যখন ছিল যে জামাতের কিছু লোক এই আন্দোলন সংগঠিত করছে বা আন্দোলনের মধ্যে তারা আছে, শুধু তো জামাতের লোক দিয়ে হবে না, সাধারণ মানুষ এতে ইনভলভ হয়েছে। সাধারণ মানুষ যদি ইনভলভ না হইতো, শিক্ষকরা যদি ইনভলভ না হইতো, শ্রমজীবীরা যদি ইনভলভ না হইতো, তাহলে এই আন্দোলন সার্থক হইতো না। কিন্তু আন্দোলন তো একজনকে সংগঠিত করতে হয়, আন্দোলনের ধারা অব্যাহত রাখতে হয়। প্রধান সমন্বয়করা যখন ডিবি অফিসে, যখন থানা হেফাজতে, তখন এই সাদেক কায়েমের সঙ্গে জুলকারনাইন, আল জাজিরার যে সাংবাদিক, সেই জুলকারনাইনের একটা যোগাযোগ ছিল। জুলকারনাইনরা একটা গোপন একটা টিম চালাইতো, যেখানে এই ছাত্রদের সমন্বয়কদের শেল্টার দিত বা সাপোর্ট দিত বা মদত দিত। জুলকারনাইন তার একটা স্ট্যাটাসে সে শেয়ার করছে। তখন থেকে এই সাদিক কায়েমের সঙ্গে জুলকারনাইনের যোগাযোগ। জুলকারনাইন আল জাজিরার সাংবাদিক, সে নিজেও জানতো না এই সাদিক কায়েম শিবিরের নেতা। বরঞ্চ সে অবাক হয়েছে যে ছাত্র শিবিরের এত সাংগঠনিক শক্তি, তাদের সংগঠনে তাদের নেতারা এতটা গোছানো, এতটা মানে মানসিক শক্তি তাদের,
এতটা চিন্তা শক্তি তাদের এত শক্ত, এত প্রখর যে জার্জিসরা যখন, নাহিদরা যখন থানা হেফাজতে, তখন এই আন্দোলনকে এই সাদিক কায়েমরা সঠিক দিশায় রাখতে কোনো মাত্র মানে তাদের কোনো ত্রুটি ছিল না। খুব শান্ত পর্ণে ঠান্ডা মাথায় তারা আন্দোলন সংগঠিত করেছে এবং পরিচালিত করেছে, এটা জুলকারনাইনের ভাষ্য মতে। এবং সে খুব সারপ্রাইজড যে ছাত্র শিবিরে এরকম ছাত্র নেতা আছে, কিন্তু কথা হইল যে তারা কেন আন্ডারগ্রাউন্ড রাজনীতিটা করলো, তারা কেন ছল চাতুরি করলো, তারা কেন প্রকাশ্যে আসলো না, তারা কেন শুরু থেকেই তাদের পরিচয় দিল না, তারা কেন আওয়ামী লীগের পদ নিয়ে ঢাকা ভার্সিটিতে অবস্থান করলো। ওই যে শুরুতে বলছিলাম যে বুকে জড়ায় নিয়া পিঠে ছুরি দিল, আওয়ামী লীগের পদবি নিয়ে আওয়ামী লীগের পিঠেই ছুরি বসাই দিল এই সাদিক কায়েম আর এস এম ফরহাদ। যাই হোক, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ সরকার ছিল এতে কোনো দ্বিধা নাই, আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার করছিল এতে কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগ যে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এতে কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগের যে সরকারের ক্ষমতা ত্যাগ করার কোনো ইচ্ছা ছিল না এতেও কোনো সন্দেহ নাই, এবং আওয়ামী লীগকে সরানোর জন্য এই অভ্যুত্থানটা খুবই জরুরি ছিল এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু এই অভ্যুত্থানকে কিছুটা আমি বলবো রং মাখিয়ে দিয়েছে ছাত্র শিবিরের এই নেতারা। তারা যদি ওই সময়ে তারা যদি ছাত্র শিবির হিসেবে তারা তাদের পরিচয় আত্মপ্রকাশ করত, তাহলে এই অভ্যুত্থান হয়তো এতটা কঠিন হইতো না। তাহলে সেই গত ফ্যাসিবাদ সরকারের হাতে এই আন্দোলন দমনের জন্য একটা নির্দিষ্ট কারণ হয়তো তারা পেয়ে যেত। তারা শিবিরের ট্যাগ দিয়ে, তারা জামাতের ট্যাগ দিয়ে এই আন্দোলনের উপরে যেভাবে গতবার নেমেছে তার চাইতে আরো ভয়াবহভাবে মাঠে নামতো। সেই দিক দিয়ে যদি জাস্টিফাই করতে হয়, তাহলে সাদিক কায়েম আর এস এম আরাফাত ফরহাদরা ঠিকই ছিল। তারা তাদের পরিচয় দিলে না তারা বেঁচে থাকতো, না এই আন্দোলন এত তাড়াতাড়ি সফল হইতো। অর্থাৎ এই ছাত্র আন্দোলনের পেছনে, এই অভ্যুত্থানে শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। আমি জানি না, শিবির নামটা শুনলেই কেমন যেন একটা নেতিবাচক ফিল আসে, কেমন যেন একটা অনীহা আসে, কেমন যেন একটা দূরত্ব বজায় রাখতে মন চায় যে শিবির, বাবারে বাবা, রক্কাটা পার্টি। এটাই ওরা বলতে চাইছিল যে ঢাকা ভার্সিটিতে শিবিরকে ছাত্র লীগ দানব আকারে পরিচয় করায় দিছে, যার কারণে এই দানব পরিচয়টা গোপন রেখে তাদের ছাত্র রাজনীতি করতে হয়েছে, শিবির করতে হয়েছে এবং আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে হয়েছে তাদেরকে। আপনারা সিনেমায় দেখছেন অনেক পুলিশ অফিসার ডিসগাইজে বা আন্ডারগ্রাউন্ডে বা পরিচয় গোপন করে চাকরি করতে হয়, যেখানে পরিচয় গোপন করে যখন সে পুলিশের কাজটা করে তখন সেই পুলিশের কোনো দায় দায়িত্ব পুলিশ প্রশাসন আর দেয় না। সে পুলিশ, কিন্তু ধরা খেলে সে পুলিশ না। তো ছাত্র শিবির এরকমই আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে তারা ছাত্রলীগ আবার তারা ছাত্র শিবির, কিন্তু ধরা খাইলে তারা ছাত্র শিবির না। একটা মজার বিষয় বলি, এই এস এম ফরহাদের রুম পার্টনার, মানে তার একই রুমে তার সঙ্গে কামরুল নামে এক ছাত্র ছিলেন 4 বছর। এই 4 বছরে সেই কামরুল এস এম ফরহাদের যে সে যে ছাত্র শিবির করে এই বিষয়ে খুনাক্ষরেও টের পায় নাই। একটা লোকের সঙ্গে একটা রুমে একটা ছেলের সঙ্গে 4 বছর রুম শেয়ার করছে, থাকছে, ঘুমাইছে, কথা বলছে, গল্প করছে, আড্ডা দিছে। 4টা বছর এই এস এম ফরহাদকে কামরুল খুনাক্ষরেও চিনতে পারে নাই যে এই ছেলেটা ছাত্র শিবির করে। তাইলে চিন্তা করে দেখেন যে ছাত্র শিবির কতটা ট্রেন্ড
এবং সংগঠিত, আত্মত্যাগী এবং স্কিল্ড। আমি অবাক হই এদের দক্ষতা দেখে, দূরদর্শিতা দেখে, ধৈর্য দেখে এবং মানসিক শক্তি দেখে। আজকে ছাত্র শিবিরের এক একজন নেতাদের, এক একজন কর্মীর তাদের কাজের মান দেখে, তাদের কার্যক্রম দেখে মুগ্ধ হতে হচ্ছে। তারা কতটা বিশ্বস্ত, সংগঠিত এবং দূরদর্শী। তারা চাইলে কি না করতে পারে। তারপরেও বাংলাদেশে ছাত্র শিবির কেন এত পিছিয়ে? ছাত্র শিবির এই যে এত ভালো ভালো সাংগঠনিক ছেলে, বা ছাত্র শিবিরের মেয়ে আছে কিনা আমি জানি না, শিবিরের মহিলা একাংশ তো থাকারই কথা। যাই হোক, এত নেতা তারা সংগঠিত, মানসিক শক্তি সম্পন্ন, দূরদর্শী সম্পন্ন, স্কিলড নেতা তারা প্রডিউস করছে। এই নেতাগুলা এই পর্যায়ে এসে এখন মুখোশ উন্মোচন করছে, বা ছদ্মবেশ থেকে রিয়েল চেহারা, আসল চেহারা তারা বের করছে। তো তারা এক কথায় তারা একটু বাধ্যই ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবির একটা দল থাকতেই পারে, শিবিরের একটা দল থাকতেই পারে, সেটা ছোট হোক বড় হোক থাকতেই পারে, কিন্তু তাদেরকে এমন ভাবে রাখা হয়েছিল যে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে বাধ্য হয়েছে। এই জন্যই আমরা একটু অবাক হচ্ছি যে এই আন্দোলনে ছাত্র শিবির এমন ভাবে ইনভলভ ছিল যে আমরা টেরই পাইলাম না, অথচ যেই আওয়ামী লীগ টের পাইছিল তারা কিছুই করতে পারলো না। যাই হোক, সাদিক কায়েম আর এস এম ফরহাদ তারা দলের স্বার্থে, দলের জন্য ছদ্মবেশে ছিল। এখন তারা নিজেদের আসল রূপ বহিঃপ্রকাশ করেছে। তবে ছাত্র শিবির কতটা জনপ্রিয় হবে ভবিষ্যতের বাংলাদেশে, সেটা এখন একটা ভবিষ্যতের বড় ধরনের প্রশ্নই হয়ে থাকবে। দর্শক, এই সাদিক কায়েম আর এস এম ফরহাদের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।